evening, ladies and gentlemen. This is Indrani Bhattacharya, and I am here yet again to welcome you to yet another beautiful program organized by Sangeet Foundation. Sangeet Foundation believes in happiness through music and the arts. Happiness is a state of mind. If you do peel a layer, it is about mental health. Sangeet Foundation is about raising awareness about mental health and aspires to showcase the power of music and arts as a mental health therapy. This organization was started by Shutopanupur Ray and Jointo Ray. We have many celebrities and many of you who are a part of this organization and believe in our cause. One such person who is probably one of the pillars of Sangeet Foundation is none other than our very own Shagorika Goldair, lovingly called Shagorika Di. Shagorika Di is a doctorate and professor of media and communications, a social researcher, a film fanatic, and dabs in digital technology from time to time. And let me tell you something very, very personal, from a very personal perspective, is that she is a person who is beautiful inside out. Shagorika Di is going to be the host for this evening, and as you are all aware, it's going to be one beautiful evening. So it's over to you, Shagorika Di. নমস্কার, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে অপুর সংসারের সেই শেষ দৃশ্যটি? নদীর পাড় দিয়ে কাজলকে কাঁধে নিয়ে অপু চলে যাচ্ছে। কাজল বলেছে ও কলকাতায় যেতে চায় বাবার কাছে, আর দূর থেকে দাদু খেলনা ইঞ্জিন হাতে নিয়ে দেখছেন বাবা আর ছেলের দিগন্তে মিলিয়ে যাওয়া। ব্যাস, ছবি শেষ। আপনাদের হতো কিনা জানি না, আমার কিন্তু সবসময় মনে হতো তারপর কি হলো। এতদিন পরে সেই তারপর কি হলোর উত্তর পেয়ে গেছি। যারা বিভূতিভূষণের অপরাজিত উপন্যাসটা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন যে গল্পটা এখানেই শেষ হয়নি, অনেকখানি বাকি আছে। আর সেই বাকি গল্পটাই অভিযাত্রিক ছবির বিষয়। আর আজ আমাদের সঙ্গে আছেন দেশে বিদেশে প্রশংসিত অভিযাত্রিক ছবির ডিরেক্টর শ্রী শুভ্রজিৎ মিত্র। আজকে আমরা শুভ্রজিতের কাছে শুনবো ওর পথ চলার গল্প। সঙ্গীত ফাউন্ডেশনের তরফ থেকে তোমাকে অনেক অনেক স্বাগত জানাই শুভ্রজিৎ। থ্যাংক ইউ সো মাচ। প্লেজার টু বি হিয়ার। তোমার প্রথম ফিচার ফিল্ম হলো মনামর শেষের কবিতা রিভিজিটেড, যেটা রবীন্দ্রনাথের শেষের কবিতার একটা কাল্পনিক সিকুয়েল। আর তোমার রিসেন্ট ছবি অভিযাত্রিক হলো অপু সংসারের সিকুয়েল। এখানে কি আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি? মানে ছবি শেষ হয়ে যাওয়ার পরে তারপরে কি হলো, এই প্রশ্নটার উত্তর কি তুমিও খুঁজছো আমার মতো? কিছু 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 ক্ষেত্রে থাকে যে যে জিনিসগুলো হয়তো আমাদের সবারই মনের মধ্যে যে হয় যে এরপরে কি হয়েছে। সো মনামরের সঙ্গে অভিযাত্রিকের সেই হিসেবে কোনো সম্পর্ক নেই এই যে পরবর্তী অংশ খোঁজার। তো অভিযাত্রিক হচ্ছে অপরাজিত উপন্যাসের শেষ অংশটা নিয়ে, যেটা অলরেডি বিভূতিভূষণ বাবু লিখে গেছেন, মানে যেটা আমার কাল্পনিক না, মানে সিনেমার জন্য যেটুকু চেঞ্জ করতে হয়েছে সেটুকু করেছি। ওয়ারাস মনামর আমার যেটা ছিল পুরোটাই কাল্পনিক, কাবেরীতি লিখেছিলেন একটা গল্প ওনার অন্য বসন্ত, তো সেইটার ওপর বেস করে আমার মনামরের স্ক্রিপ্টটা আমি করেছিলাম, মনামর শেষের কবিতা রিভিজিটেড। সো মানে ওইটা সেই হিসেবে লিঙ্কস না, বাট মানে আপনি এটা বললেন বলে এটা আমার মনে হলো, বাট ইটস আ ডিফারেন্ট কনটেক্সট অলটুগেদার। ওকে, তো আমরা এবার একটু গোড়ার দিকে চলে যাই। প্রথম মানে আমরা যেটা জানতে চাইবো সেটা হলো যে তুমি কবে ঠিক করলে যে তুমি ফিল্ম মেকার হতে চাও? ছোটবেলা থেকে জানতে যে ফিল্ম মেকার হতে চাও, না কেউ তোমাকে মানে ইনফ্লুয়েন্স করেছিল সেই জন্য ফিল্ম মেকার হতে চাও, কিংবা কারোর কাজ দেখে ভীষণ ইনফ্লুয়েন্স হয়ে গেলে? তোমার পথ চলার শুরুটা কোথায় আর কি? এই পথ চলার শুরুটা একদমই ছোট বয়সে, সাগরিকা দি। আচ্ছা, আমি জানি না, মানে তুমি তখন যদি কলকাতায় থাকো তাহলে তুমি জানবে। সো 1986 সালে ইটি রিলিজ হয়েছিল।
হুম। তো স্টিভেন স্পিলবার্গের ইটি, আর আমার তখন 10 বছর বয়স। আচ্ছা। তো আমার মনে আছে বাবাকে খুব করে, বাবা মানে খুব স্ট্রিক্ট ছিলেন যে চট করে সিনেমাতে নিয়ে যেতেন না, খুব ভালো ছবি না হলে নিয়ে যেতেন না। ছোটবেলাতে তো মানে বাড়িতে হিন্দি সিনেমা দেখা টোটালি বারণ ছিল। যেরকম বাঙালি আর কালচার বাঙালি বাড়িতে হয় আর কি। হ্যাঁ, আর এবং বাংলা ছবি হলেও মানে খুবই লিমিটেড, মানে সেটা বাড়ি থেকেই রেগুলেট করা হতো যে কোন ছবি দেখা হবে হবে না। বাট ঠিক ইংরেজি ঠিক। ছবির ক্ষেত্রে থ্যাঙ্কফুলি এটা ছিল না। তো ও। কারণ ইনফ্যাক্ট আমার প্রথম ছবি আমি বাবাই আমাকে নিয়ে গেছিলেন। এখন থিয়েটারটা নষ্ট হয়ে গেছে। মিনার্ভা থিয়েটার ছিল, তারপর চ্যাপলিন নাম হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কারেক্ট কারেক্ট। সেটা আমাদের ছোটবেলায়, তো প্রথমে ওটা মিনার্ভা নাম ছিল। তো হুম আমার হুম মনে আছে আজও যে বাবার সঙ্গে আমার প্রথম যে দুটো সিনেমা দেখেছিলাম পরপর দুদিন। একটা হচ্ছে মিনার্ভাতে দ্য ম্যাকেনাস গোল্ড, আর তার পরের দিন দেখেছিলাম হিন্দে এসেছিল হাতারি। হুম। তো তখন বোধহয় আমার সত্যি বোধহয় ক্লাসিক। 7-8 বছর বয়স, মানে আরো বাচ্চা। তো ওই জন্য বাড়িতে একটা বাবা আমাকে নিয়ে যেতেন ছোটবেলা ভালো ইংরাজি ছবি হলে। হুম তো হুম। আমার মনে আছে যে ইনফ্যাক্ট আমার ভীষণ ফটোগ্রাফিক মেমোরি, আমার ভীষণ এইগুলো জিনিসগুলো মনে থাকে। তো সেই জন্য আচ্ছা। আমার আজও মনে আছে যে ইটির অ্যাডভার্টাইজমেন্টটা কাগজে বেরিয়েছিল, এবং সেটা আমি বাবাকে দেখিয়েছিলাম। মানে আমার ওই পোস্টারটা দেখে খুব আকর্ষণীয় লেগেছিল, যে এরকম একটা এক্সট্রা টেরেস্ট্রিয়াল একটা জীবের একটা হাত রয়েছে, নিচ থেকে একটা বাচ্চার হাত রয়েছে। হুম 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 এই হুম। তো সেটা বাবাকে, না বাবা দেখাতে হবে দেখাতে হবে। তো সেই আমি সম্ভবত ওটা নিউ এম্পায়ার কি লাইট হাউস, এইটা সম্ভবত নিউ এম্পায়ারেতেই বোধহয় ইটি আমি আচ্ছা। দেখেছিলাম। তখন আমার 10 বছর বয়স। আই ওয়াজ সো মুভড, সো মুভড, যে একটা আমার কাছে না একটা আহ, নতুন জগৎ একটা যেন খুলে গেছিল, যে আমি ভাবতে শুরু করেছিলাম যে এই রকম করে যদি গল্প বলা যেতে পারে। তো তারপর ও। থেকেই না একটা কোথাও অবচেতন মনে আমার একটা ওই গল্প বলার টেন্ডেন্সি একটা শুরু হয়। ছোটবেলা স্কুলের ম্যাগাজিনে লিখতাম, আর আচ্ছা। আরো কয়েক জায়গাতে লিখেছি, তো আমার ওই লেখার ব্যাপারটা ছিল। হুম হুম। কিন্তু সিনেমার মধ্যে যে এই অডিও ভিজুয়াল, ওই একটা বড় পর্দার মধ্যে যে একটা গল্প বলার ব্যাপার না, সেইটা কিন্তু আমার হুম। ওই বয়স থেকেই ভীষণ একটা আকৃষ্ট করতো। এবং তারপর যত আরো বয়স হয়েছে, আরেকটু বড় হয়েছি, তারপর বন্ধু বান্ধব মিলে যেটা যথারীতি হয়ে থাকে, স্কুল পালিয়ে সিনেমা দেখতে যাওয়া, সেগুলো সেগুলো ভীষণই থাকে। এইগুলো তো আস্তে আস্তে এগুলো ছিলই, যেটা উঠতি বয়সে যেগুলো হয়েই থাকে। হ্যাঁ। তো ইনফ্যাক্ট আমার বন্ধুদের সঙ্গে স্কুল পালিয়ে হিন্দি সিনেমা দেখা ওইভাবেই বন্ধুদের সঙ্গে। তো এইভাবে আস্তে আস্তে আহ আমার একটা সিনেমার প্রতি একটা আগ্রহ শুরু হয়। এবং আচ্ছা। যেটা হয় যে সাগরিকাদি মাধ্যমিকের পর থেকে এই হুম। জিনিসটা না মানে আরো ভীষণ এই ভূতচাপ পেয়ে বসায় ভীষণ, যে ঠিক পড়াশোনা ঠিক। যেমন চলছে সবকিছুই চলছে, কিন্তু এই যে বিদেশি ভালো ছবিগুলো দেখা, তখন তো হুম ইন্টারনেট ছিল না। তো এত বিদেশি ছবির ব্যাপারে আমরা তো জানতামও না। হুম বিদেশি হুম ম্যাগাজিন গুলো বাড়িতে নেওয়ার চল ছিল না। মধ্যবিত্ত বাঙালি মানে ওই রকম ফিল্মের মানে বিহাইন্ড দ্য ক্যামেরার প্রতি সেরকম কেউ যুক্ত নয়। তো হুম হুম। যার ফলে সেটা অনেকটাই ওই, আর যেহেতু তখন ক্লাস 11-এ পড়ি, ইউএসআইএস বা ব্রিটিশ লাইব্রেরি এগুলোতে অ্যাক্সেস ছিল না। তো যার ফলে ওই আস্তে আস্তে ওই জিনিসগুলো, ইনফ্যাক্ট 11 থেকে যখন ওই আমি ওই টোয়েফল আইলেটস এগুলোর জন্য পড়াশোনা শুরু করছিলাম, তখন থেকে অ্যাক্সেস গুলো শুরু হয়। আচ্ছা। আর সেই সময় যখন আমি টোয়েফল বা আইলেটস এ পড়াশোনা করতে যেতাম, কি আমি ফিল্মের লাইব্রেরি ফিল্মের বইগুলো খুলে পড়তে বসে যেতাম লাইব্রেরি গুলোতে। তো আমার সেটা এখনো মনে আছে এই জিনিসগুলো। তো যার ফলে পরীক্ষাগুলো খুবই খারাপ হয়েছিল। সো এবার আমি যেটা করতাম যে স্কুলে আমার একটা মানে ক্লাস 11-12 স্যাররা জানতেন যে আজকে স্কুলে হুম। আসেনি শুভ্রজিৎ, তার মানে ডেফিনেটলি নিউ এম্পায়ার বা লাইট হাউস বা গ্লোব, এই তিনটে হলে ওকে পাওয়া যাবে। কারণ আমি ঠিক প্র্যাকটিক্যাল ক্লাস করে আগে স্কুলে চলে আসতাম, সকালবেলা একটা মর্নিং শোতে সিনেমাটা ও। দেখতাম। এবং তখন প্রচুর এ আসতো, মানে বিদেশি ছবি প্রতি সপ্তাহে কিছু নতুন নতুন বিদেশি ছবি আসতো। আমার মনে আছে সেই স্পেশালি সময়, মর্নিং শোতে। হ্যাঁ। হ্যাঁ আমার মর্নিং মনে শোতে আছে খুব বিদেশি তো। একদম, হ্যাঁ এই তখন 11টা না 11:30টার সময় একটা শো হতো। আর আমাদের কারেক্ট। বোধহয় 10টা থেকে স্কুল ছিল। ওই আমি আর আমার হুম। একটা বন্ধু স্কুলের জন্য বেরোতাম, ও স্কুলের দিকে চলে যেত, আর আমি সিনেমা হলের দিকে চলে যেতাম।
তো এবার দিয়ে সিনেমাগুলো দেখে টেখে তারপর আবার যখন হয়ে যেত আবার স্কুলে ব্যাক করতাম। তো এটা স্যাররা জানতেন এবং মানে স্যাররা রীতিমতো আমাকে খেপাতেন যে আজকে তাহলে কি সিনেমা দেখলি গল্পটা বল, নয়তো তোর নম্বর কাটবে। তো এটা কিন্তু স্যাররা ছোটবেলা থেকে জানতেন এবং প্রশ্রয় দিতেন। ওনারা ভেবেছিলেন যে আমারটা কিন্তু মানে ওই মানে সিনেমা দেখাটা ফ্যান ফলোয়িং টাইপের সিনেমা দেখা না, বেসিক্যালি আমি পড়াশোনা করতে যেতাম। যে তখন যে ওইগুলো দেখা আমার আজও মনে আছে, আমার প্রথম ওই স্কুল পালিয়ে একা সিনেমা দেখা হচ্ছে অ্যাবিস বলে একটা সিনেমা। তো সেটা সেই সময় 92 বা 93 তে রিলিজ হয়েছিল। না 94 এর রিলিজ হয়েছিল, 94 এর রিলিজ হয়েছিল অ্যাবিস। এবং সেটা হচ্ছে আপনার একটা হলিউডের ইতিহাসে একটা অন্যতম একটা শ্রেষ্ঠ ছবি এবং সেখানে ভিজুয়াল এফেক্টস এর একটা বিশাল একটা ব্যবহার আছে। তো এই যে ভিজুয়াল এফেক্টস এর প্রতি এই যে একটা না তখন থেকে আগ্রহ ছিল। আমার যখন মনে আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তার অঙ্ক পরীক্ষার আগের দিন আমি বাড়ি থেকে না বলে আমি জুরাসিক পার্ক দেখতে চলে গেছিলাম। জুরাসিক পার্ক আগের দিন রিলিজ হয়েছিল। তো আমার এইগুলো এইরকম প্রচুর দৃষ্টান্ত আছে। এখন বন্ধুরা সেগুলো বলে খেপায়, তখন এখন বন্ধুরা বুঝতে পারে যে তখন আমি বেসিক্যালি পড়াশোনাটাই করছিলাম, ওরা ওদের মতো করে আমি আমার মতো করে। ঠিক ঠিক। হ্যাঁ মানে পড়াশোনাটাও করেছি, তার সঙ্গে পড়াশোনাটাও করেছি, হয়তো অতটা মন দিতে পারিনি, নিজের মতো করে করেছি এবং চেষ্টা করেছি যতটা তার মধ্যে একটু ভালো করা যায়। কিন্তু আমার ওই তখন থেকেই যে খ্যাপামোটা ছিল যে ওই ডাক্তার ইঞ্জিনিয়ার ঠিক আছে, বাড়ি থেকে বলছে পড়াশোনা করো ঠিক আছে, বাট ওইটা ক্যারিয়ার না। মানে সেটা তখন সেই সময় আর্লি 90s এ কাউকে বললে বাড়িতে মানে জুতো পেটা করতে শুধু বাকি রাখবে। ওই জন্য বাড়িতে সেই সময় বলতাম না, সেটা খুব লুকিয়ে লুকিয়ে জিনিসটা করা। অনেক পরে যখন জিনিসটা হয়েছে তখন বাড়ি থেকে মেনে নিয়েছে, বাট এটা ওই রকম ছোটবেলা থেকে আস্তে 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 বাহ, তো তার মানে স্পিলবার্গের একটা বিশাল অবদান আছে তোমার ফিল্ম মেকার হওয়ার পেছনে। আর মানে দ্রোণাচার্য বলতে পারেন, দ্রোণাচার্য আর আমি একলব্য। মানে আমার মানে শেখাটা মানে একদম মানে গুলে খাওয়া বেসিক্যালি। মানে আমার স্পিলবার্গের এন্টার ফিল্মোগ্রাফি আমি হয়তো মানে ফ্রেম ওয়াইজ মুখস্থ বলে দিতে পারি, এইভাবে পড়াশোনা করা। তারপর যখন যে ওয়ার্ল্ড ফিল্মস এর প্রতি যে আকৃষ্ট হওয়া, যে এই ছবিগুলো দেখার চোখ তৈরি করা, সেগুলো তো হয়েছে আস্তে আস্তে অ্যারাউন্ড যখন আমি 12-এ পড়ি বা তারপর থেকে। ছোটবেলায় দেখেছি দূরদর্শনে দিত বা মৃণাল সেনের ছবি বা ঋত্বিক ঘটকের ছবি, তখন দূরদর্শনে রোববার দিন দুপুরবেলা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্রাইজ পাওয়া ছবিগুলো দুপুরবেলা করে দিত। তো সেইগুলো দেখতাম ছোটবেলা থেকে। এছাড়া তো সেইভাবে এক্সপোজ হয়নি। কিন্তু যখন ওই ফার্স্ট ইয়ার থেকে তখন যখন এই লাইব্রেরি গুলো সামনে এলো, ম্যাক্স মুলার ভবন, গোর্কি সদন, নন্দন, এইসব জায়গাতে যে ফিল্ম শোজ গুলো হতো, ফিল্ম ফেস্টিভ্যালস গুলো হতো, এইগুলো পুরো ভুলে খেতাম। তো এইভাবেই মানে এটা অনেকটাই নিজেকে চর্চা করে গড়ে তোলা এবং সেই বিষয়ে বিভিন্ন লাইব্রেরিতে বই পড়া, বই কেনা। তো এটা একটা অনগোয়িং প্রসেস, এটা আজও শেষ হয়নি বলে আমার মনে হয়। নিশ্চয়ই। তো তোমার ক্যারিয়ারের শুরু তো ডকুমেন্টারি দিয়ে, মানে শুরুতে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখন আমি কলকাতা দূরদর্শনের জন্য, যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছি, তো ওই জন্য ওয়াটার পলিউশনের উপর আমি একটা ডকুমেন্টারি করেছিলাম। আর মানে তোমার দুটো ডকুমেন্টারি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। একটা তো ওই আননোন স্টোরিজ অফ মেসায়া, আর একটা ফ্লিকারিং এজেন্টস। মানে আমার মনে হচ্ছে যে এত ডাইভার্স দুটো টপিক, কিন্তু দুটো ডাইভার্স টপিক নিয়েই তুমি কাজ করেছো। তো হ্যাঁ, এবং আরেকটা ইনফ্যাক্ট আপনি আরেকটা দেখবেন যেটা হচ্ছে দ্য মেন হু সেভড কিলাপাড়া, যেটা বিএসএফ প্রডিউস করেছিল। হ্যাঁ, এবং ওটা ভারত এবং বাংলাদেশের একটা যৌথ প্রযোজনা। তো এছাড়াও তো আমি ন্যাশনাল জিওগ্রাফিক বা হিস্ট্রি চ্যানেলের জন্য তো প্রচুর ডকুমেন্টারি করেছি। ন্যাশনাল জিওগ্রাফিকের জন্য আমি আর মানে লেসার নোন ট্রাইবস অফ হিমালয়াস যারা, তাদের উপর কাজ করেছি। তো যার ফলে ডকুমেন্টারির জন্য এইরকম আমি ভীষণ ডাইভার্স যেগুলো, মানে ওটা ভীষণ অ্যানথ্রোপোলজিক্যাল একটা সাবজেক্ট নিয়ে, জিজাসটা একটা আর্কিওলজিক্যাল মিস্ট্রি আপনি বলতে পারেন সেটা নিয়ে।
তো আপনার ওয়ার্ড ডকুমেন্টারি তো রয়েছে এটাই। তারপর হচ্ছে প্রিজনার্স চিলড্রেনদের ওপর দ্য ফ্লিকারিং এঞ্জেলস। এছাড়াও আমি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের জন্য কাজ করেছি। তো যার ফলে ওই জন্য ভীষণ ডাইভার্স, মানে একটা জিনিসে আটকে থাকাটা, মানে একটা সাবজেক্টের ওপর এই জন্য আমার না অ্যাজ এ ডিরেকশনটা আমার খুব পছন্দ, যে আপনি ইউ ক্যান এক্সপ্লোর সো মেনি ডিফারেন্ট সাবজেক্টস এন্ড দ্য কন্টেন্টস ইন ইচ অ্যান্ড এভরি ডিফারেন্ট মুভি, দ্য ডকুমেন্টারিজ রাদার। তো সেটাও কিন্তু একটা ভীষণ আমার কাছে একটা আকর্ষণীয় ব্যাপার আছে ডিরেক্টর। মানে তোমার ফেভারিট প্রথম প্রেম কোনটা, ডকুমেন্টারি না ফিচার, কিংবা মানে মেন ভালোবাসা কার দিকে? অলওয়েজ ফিচার, কারণ ওই যেটা বললাম ছোটবেলায় ইটি দেখে যে গল্প বলাটা, এবং স্বাভাবিকত তুমি যদি আমার ডকুমেন্টারি গুলো দেখো, ডকুমেন্টারি গুলোর মধ্যে দেখবে আমি একটা গল্প বলার চেষ্টা করছি, মানে দেয়ার ইজ আ ফিকশনাল এলিমেন্ট, বা তার বুননটা সেভাবে করা, যে কারণ ওই একটা টিপিক্যাল মানডেন মানে ডকুমেন্টেশন বা ফ্যাক্ট টেলিং এর মতো করে মানে ডকুমেন্টারি গুলো বলা নয়। হয়তো যেহেতু আমি নিজে লিখিও, তো সেই জন্য ওই গল্প বলার একটা ইচ্ছে, এটা আমার। ডকুমেন্টারির স্ক্রিপ্ট গুলো তুমি নিজেই লেখো? রিসার্চ স্ক্রিপ্ট, ডকুমেন্টারি সাবজেক্ট গুলো আমি নিজেই, স্ক্রিপ্ট গুলো ডিপেন্ড করে, ম্যাক্সিমাম স্ক্রিপ্ট আমার করা, কিন্তু কিছু কিছু যেগুলো ভীষণ টেকনিক্যাল হয় তার জন্য আমার তো ডেফিনেটলি টেকনিক্যাল ব্যাপারগুলোর জন্য দরকার। যেমন আমি ওএনজিসির জন্য ডকুমেন্টারি করেছিলাম কোল বেল্ট মিথেনের ওপর। তো কোল বেল্ট মিথেন যে এক্সট্রাকশন হয় তার উপর। হ্যাঁ, তো এবার সিবিএন এক্সট্রাকশন নিয়ে পড়াশোনা করে সেটা নিয়ে করতে গেলে যে ডকুমেন্টারিটা করার জন্য যে জ্ঞানটা দরকার, অতটা জ্ঞান তো আমার নেই। আমার সেটার জন্য ডেফিনেটলি একজন সহায়ক দরকার যে জিনিসটাকে করবে, কিন্তু গল্পটা বলার জন্য যে বুননটা সেটা আমার। মানে ডকুমেন্টারির কথা তো হলো, আর তুমি তো জানো আমাদের সঙ্গীত ফাউন্ডেশনের মটো হলো হ্যাপিনেস থ্রু মিউজিক এন্ড আর্টস। আর এই মটোটা আমি আসলে এই কথাটা এই জন্য তুললাম যে আমি তোমার একটা ডকুমেন্টারি দেখছিলাম ইন্টারনেটে, ভোরাই বলে। আর ভোরাই দ্যাটস আ ডকুফিকশন, ওটাও দেখবে ওটা একটা গল্পের মধ্যে দিয়ে বলা। হ্যাঁ, সো দ্যাটস আ ডকুফিকশন। ওটা দেখে আমার মনে হলো যে তোমারও এই ব্যাপারে একটা ইন্টারেস্ট আছে, তোমার তো ডিফারেন্ট ব্যাপারে ইন্টারেস্ট, তো এই ব্যাপারে ইন্টারেস্ট আছে, সেই জন্য তুমি এরকম একটা মানে মেন্টাল ইলনেস নিয়ে কিংবা স্টিগমা অ্যাটাচ টু মেন্টাল ইলনেস এটা নিয়ে একটা কথা বলার গল্প বলার চেষ্টা করছো। তো মানে তোমার পার্সোনাল মতামত কি মনে হয় তোমার? আমরা যেটা বিশ্বাস করি যে হ্যাপিনেস, মিউজিক এন্ড আর্টস হচ্ছে মানে cure for any kind of mental illness or depression. এই যে কালচারাল থেরাপি যেগুলো মিউজিক, আর্টস এবং ডিফারেন্ট ফিল্ডস অফ আর্টস এন্ড কালচারের মধ্যে যেগুলো পড়ে, তো সেইগুলো তো ডেফিনেটলি একটা আমাদের মনটাকে একটা অন্য প্লেনেতে নিয়ে যায়, একটা সৃষ্টি করার আনন্দটা হয়। তো আমাদের যেটা কি হয়, আমার যেটা মনে হয় যে যখন ডিপ্রেশন হয় আমরা ভীষণ একটা কোকুনের ভেতর, মানে একটা ভীষণ ভেতরের দিকে আমরা চলে যাই, মানে ওটা ইনওয়ার্ডস জার্নি থাকে। এবং যখন কোনো একটা ক্রিয়েট করা হয় সেটা আউটওয়ার্ডস জার্নি হয়, টু এক্সপ্রেস ইয়োরসেলফ ইন আ ডিফারেন্ট মিডিয়াম অফ আর্ট, থ্রু ডিফারেন্ট মিডিয়াম অফ আর্ট। এই যে পেন্ট অফ যে এক্সপ্রেশনটা যেটা আটকে ছিল, সেইটা যদি বার করা যায় আমার মনে হয় সেটা কিন্তু ডিপ্রেশনকে কমাতে ভীষণভাবে সাহায্য করে।
কারণ এই যে বাহ। মানে ওই দম বন্ধ হয়ে মরে যাওয়া একটা কথা বলে না, মানে আর নিঃশ্বাস নিতে পারছি না, গলাটা আটকে ধরেছে, এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসা যায় যদি জিনিসটা আমরা কোনো আর্ট অ্যান্ড কালচারের মধ্যে দিয়ে আমরা যদি এটাকে এক্সপ্রেস করতে পারি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ডাক্তার এটার সঙ্গে সহমত হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমি দেখেছি যে যখন আমি প্রচন্ড, আমাদের তো লাস্ট 1-1.5 বছর ধরে একটা যেরকম একটা কোভিড প্যান্ডামিকের সিচুয়েশনে কি চলছে সারা পৃথিবীতে সবাই জানেন, এবং সেখানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি হচ্ছে সবচেয়ে সাফার করছে, কারণ এটা লিস্ট প্রায়োরিটি, আগে লোকে বাঁচবে তারপর এন্টারটেনমেন্ট। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি এই কোভিড এর সময় সোশ্যাল মিডিয়াতে যে লোক এই এন্টারটেনমেন্টকে কিন্তু বাঁচিয়ে রেখেছে, যে একটা এই লোকে দেখি ডিফারেন্ট রকম পোস্ট করছে, যারা কোনো কালে যে জিনিসগুলো করেনি সেই জিনিসগুলো, কেউ পেন্টিং করছে, কেউ আবৃত্তি করছে, কেউ নাচ করছে, কেউ গান করছে, এবং তারা যে বাড়ির মধ্যে দম বন্ধ করার পরিস্থিতি, এবং তারা নতুন করে একটা একটা জগৎ তাদের কাছে হয়তো খুলে দিচ্ছে। তো যার ফলে সেইটা তো ডেফিনেটলি আমার মনে হয় যে এই ডিপ্রেশন থেকে কাটিয়ে ওঠার জন্য আমার মনে হয় যে এই যে পরিস্থিতি যেটা চলছে সেখানে আর্ট একটা বিশাল ভাবে হেল্প করেছে। এবং অবভিয়াসলি মিউজিক থেরাপি তো এটা একটা প্রামাণ্য সত্য যে একটা সঙ্গীত কতটা আমাদের মনকে নাড়া দেয় এবং গভীরভাবে সেটা আমাদের অনুপ্রাণিত করে, বা আমাদের সেই একটা নতুন ভাবে রেখাপাত করে, বা আমাদের একটা নতুন দিকে পরিচালিত করে। তো সেটা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, সবাই জানেন। তো আমার মনে হয় ডেফিনেটলি, এবং অ্যাজ এ ডিরেক্টর বা অ্যাজ এ স্ক্রিন প্লে রাইটার আমাদের কিন্তু মানুষের মনস্তত্ত্ব নিয়েই কাজটা করতে হয়। যখন একটা ক্যারেক্টার লিখছি বা একটা ক্যারেক্টার ডেভেলপ করছি, আমাকে কিন্তু প্রতিটা ক্যারেক্টারকে প্লে করতে হচ্ছে নিজের মনে মনে। সো আমাকে কিন্তু প্রতিটা ক্যারেক্টারের মনস্তত্ত্ব কিন্তু আলাদা, তবেই তারা কিন্তু সেই অনুযায়ী তাদের মতো বিহেভ করবে একটা গিভেন সার্কামস্টান্সেস। এবং অ্যাজ এ ডিরেক্টরও সেটাকে পোর্ট্রে করার জন্য আমাকে কিন্তু তার মনস্তত্ত্বটা জানতে হবে, তবেই আমি সেইভাবে আমি অ্যাক্টরকে গাইড করতে পারবো যে তুমি এইভাবে বিহেভ করতে পারো, তোমার ক্যারেক্টারটা তোমার মনস্তত্ত্ব অনুযায়ী এটা ডিমান্ড করে। তো আমার মনে হয় ফিল্ম মেকিং এর ক্ষেত্রে স্পেশালি স্ক্রিন প্লে অ্যান্ড ডিরেকশন, এবং অবভিয়াসলি সিনেমাটোগ্রাফি এবং লাইটিং এর ক্ষেত্রে এবং কালার, যেটা আমাদের মনস্তত্ত্বকে অনেকটাই আন্ডারলাইন করে। তো এইগুলো কিন্তু একটা বিশাল জায়গা। তারপরে আসে সাউন্ড, মিউজিক, এগুলো যা দিয়ে আমরা একটা কিন্তু ক্যারেক্টার বা একটা সিচুয়েশনের পুরো মনস্তাত্ত্বিক পরিকাঠামোটা অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারি, এবং সেটাও কিন্তু প্লেইং উইথ দ্য মাইন্ড উইথ দ্য অডিয়েন্স। এবং সেটাও কিন্তু মানে আমি যেমন স্ক্রিপ্ট ছবিটা তৈরি করার সময় ক্যারেক্টার গুলোর মনস্তত্ত্ব মাথায় রাখছি, ছবিটা তৈরি হয়ে যাবার পরে যে প্রোডাক্টটা হবে আমাকে কিন্তু সেই সময় যারা দেখবে, ডিরেক্টর ইজ দ্য বেস্ট অডিয়েন্স। নিজের জন্য যদি নিজের যদি ছবিটা ভালো লাগে সবচেয়ে, তাহলে অন্যেরও ভালো লাগবে, সেইভাবে জিনিসটা বানাতে হয়। তাহলে সেই মনস্তত্ত্বটাও মাথায় রাখতে হয়। সো ইটস এ ডাবল এজ সোর্ড। আমি হয়তো একজন পরিচালক বা একজন চিত্রনাট্য লেখক হিসেবে ক্যারেক্টারের মনস্তত্ত্বগুলো খুব হয়তো আমি যেভাবে চেয়েছি সেইভাবে ফুটিয়ে তুললাম, কিন্তু ওই জিনিসটা যখন অ্যাজ এ হোল প্রেজেন্ট করা হচ্ছে, সেটা দেখে দর্শকের মনে কি অনুরণন বা রেখাপাত ঘটবে সেটা যদি আগাম আন্দাজ না করতে পারি, তাহলে কিন্তু আমি অ্যাজ এ ডিরেক্টর ফেল করব। সেটা কিন্তু আমাকে তো মানে কনভে করতে হবে আমি যেটা বলতে চাইছি। আমি একটা সুন্দর একটা সিন লিখলাম, নিজেই খুব মুভড হয়ে গেলাম, কিন্তু অডিয়েন্সের চোখ দিয়ে এক ফোঁটা জল বেরোলো না, বা অডিয়েন্স ওটা মুভড হলো না, তাহলে ঘোরাতে গলদ আছে। তো আমাকে কিন্তু এই দুদিকটাই আমাকে জানতে হবে, যে কোন জিনিসটা কিভাবে করলে, মানে এটা বলতে খুব অনেক হয়তো মনে হচ্ছে খুব জটিল, বাট ইটস আ ভেরি এটা ভীষণ ইনটুইশন থেকে আসে, যে এটা অনেক দীর্ঘদিনের একটা প্র্যাকটিস থেকে, ভালো ছবি দেখা, ভালো সাহিত্য পড়া, ভালো সঙ্গীত শোনা, ভালো পেন্টিং দেখা, এই সব কিছু নিয়ে কিন্তু একটা ডিরেক্টরের টোটাল মনস্তত্ত্ব বা টোটাল গ্রুমিংটা তৈরি। বাহ বাহ, খুব সুন্দর করে বললে। তো এবার আমরা তোমার ফিচার ফিল্মের কথায় আসি। অভিযাত্রীকের প্রসঙ্গটা আমরা পরে নেব, কারণ ওটা একটা বেশ অনেকটা সময় নিয়ে ওটা নিয়ে একটু কথা বলবো।
কিন্তু তুমি তোমার বাকি ছবিগুলোর কথা একটু বলো। প্রথম ছবিটা তো যেরকম বললাম, শেষের কবিতা রিভিজিটেড, সেটা তো ছিল। হ্যাঁ, কিন্তু তারপরে আর কি কি ছবি করেছো সেগুলো তারপরে আমি সম্বন্ধে আগুন পাখি করেছিলাম, ওটা মাওয়িস্ট প্রবলেমের ওপর। আচ্ছা। তারপরে 3টে ছবি করেছিলাম কাকাবাবু ট্রিলজি, সুনীল গঙ্গোপাধ্যায়, কলকাতার ও, জঙ্গলে, রাজবাড়ির রহস্য আর সিন্ধুক রহস্য। আচ্ছা আর ওটা একটা টেলিভিশন চ্যানেলের জন্য করেছিলাম। তো ওরা আচ্ছা থিয়েট্রিক্যাল রিলিজও প্ল্যান করেছিল, বাট আনফরচুনেটলি চ্যানেলটা উঠে যায়। মহুয়া চ্যানেল বলে একটা চ্যানেল কিছুদিনের আচ্ছা জন্য লঞ্চ আচ্ছা। হয়েছিল, খুব বড় করেই প্ল্যান করে এসেছিল। হুম তো হুম। ছবিগুলো কমপ্লিট হয়ে গেছিল, ওটা এখন জিতে দেখানো হয়, ওরা জিতে বিক্রি করে দিয়েছে। ও আচ্ছা সো আচ্ছা। আর হ্যাঁ, বিকজ ওদের, কারণ ওটা ছবির মতো করেই করা হয়েছিল, সেন্সর করা হয়েছিল, তা সামহাউ কোম্পানিটা উঠে যাওয়ার জন্য চ্যানেলটা, তো ওই হুম হুম হুম। জিনিসগুলো ওই সেন্সরে দীর্ঘদিন ধরে পড়েছিল প্রোডাক্ট গুলো। তারপর ওরা ও কিছু ওদের সেটেলমেন্ট করে রিসেন্টলি ওরা জিতে করেছে। তারপরে আচ্ছা। করেছিলাম চোরাবাড়ি। চোরাবাড়ি হুম হচ্ছে আগাথা ক্রিস্টি দ্য কার্ডস অন দ্য টেবল উপন্যাসটা অনুপ্রাণিত হয়ে। হুম হুম আর তারপরে অভিযাত্রী। তবে আমি একটা মনে করি অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ ফিল্ম মেকার, হুম আমার সব ছবি একদিকে এবং অভিযাত্রীর থেকে আর একটা নতুন যাত্রা শুরু। তো এটা আমি বাহ। ভীষণভাবে মনে করি, বিকজ অভিযাত্রীকে স্ক্রিপ্ট আমার অনেকদিন আগে লেখা হয়ে গেছিল, বাট আই ওয়াজ আচ্ছা। প্রিপেয়ারিং মাইসেলফ অ্যাজ এ ডিরেক্টর টু মেক অভিযাত্রী। তো আগের যে ছবিগুলো ছিল সেগুলো ছিল বেসিক্যালি আমার ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস টু গ্রো হুম অ্যাজ এ ডিরেক্টর, যে কি করব কি করব না, নিজের টিমটাকে, আমার কোর টিমটাকে সেট করা। তো এইরকম অনেকগুলো ব্যাপার ছিল যেগুলো করে করে তারপর ফাইনালি আমি অভিযাত্রীটা করার জন্য আই এমবার্কড অন দ্যাট জার্নি। তো যার ফলে আমার যেটা মনে হয় যে আমার ওই, যদি কেরিয়ার ওয়াইজ যদি দেখা হয়, যে দেয়ার হুম উড হুম। বি আ টু ডিস্টিংক্ট ডিফারেন্স, একটা প্রি অভিযাত্রিক, একটা পোস্ট অভিযাত্রিক। অপু, এই অপু, কোথায় তুই? রেলগাড়ি দেখতে যাবি দিদি? বল না। কাজল, এদিকে এসো। বাবা বাবা, একটা অদ্ভুত জানো? অপূর্ব, এ জন্মে তোমার সঙ্গে আর দেখা হবে সে আশা করিনি। অপর্ণা, তোমার কাছে আমি 7 জন্মে ঋণী হয়ে রইলাম। এতকাল বাদে মনে পড়ল। কাজল, দুষ্টুমি না করলে রাবড়ি কিনে দেবো। ও বাবা, আকাশটা এখানে কত বড়, দেখেছো? আপনি তো ভূপর্যটক। আপনি আমার সঙ্গে চলুন অপূর্ববাবু, আমি আপনাকে সারা পৃথিবী দেখাবো। কাজল, দেশে বেড়াতে যাবে? সেটা কোথায় বাবা? দেশের বাড়ি নিশ্চিন্তিপুর, অনেক দূরে? অনেক দূরে। অভিযাত্রীকে I have achieved at least 80% what I have wanted to make. আগের গুলোতে কিন্তু হয়তো পাস মার্ক করতে পারি, এতটাই ডিফারেন্স। মানে প্রতিটা ক্ষেত্রেই কিছু না কিছু কনস্ট্রেইন ছিল, আমার ভুল ছিল, প্রোডাকশনগত গন্ডগোল ছিল, টিমে গন্ডগোল ছিল, মানে কিছু না কিছু একটা ছিলই, মানে কমপ্লিট জিনিস ছিল না, মানে আমার নিজের স্যাটিসফ্যাকশন লেভেল থেকে। হুম হুম। সেই জিনিসটা কিন্তু এতদিনের দীর্ঘদিনের অভিজ্ঞতা বা এগুলো পরে আমি বলতে পারি যে অভিযাত্রীকের ক্ষেত্রে কিন্তু ইটস আ নিয়ার ফ্ললেস ফিল্ম, ইন মাই ক্যারিয়ার।
তার মানে আগের গুলো যদি টেস্ট পরীক্ষা হয় এটা তোমার বোর্ড এক্সাম, তাই কি? হ্যাঁ, মানে আগের গুলো বেসিক্যালি নেট প্র্যাকটিস, আগেরটা নেট Net প্র্যাকটিস, আর practice এখান থেকে টেস্ট খেলাটা শুরু হলো। শুরু হলো। তার মানে এখন তুমি মোটামুটি তোমার টিম পেয়ে গেছো, মানে তুমি কার সাথে কাজ করলে কমফোর্টেবল সেটা বুঝতে পেরে গেছো। তো মানে ওই জায়গাটায় হ্যাঁ, তুমি মানে পৌঁছে গেছো যেহেতু যেখানে যেহেতু যেহেতু আমার ইন্ডাস্ট্রিতে সেরকম জানাশোনা কেউ ছিল না, আর আমি মূলত একটু অন্য ধরনের কাজ করতে পছন্দ করি, গতানুগতিক ছবি নয়, টিপিক্যাল স্টুডিও ফিল্ম নয়, আমি ভীষণই স্বাধীন চেতা। তো যার ফলে নিজের মতো করে পুরো জিনিসটাকে সেট আপ করা, এই কানেকশনস গুলোকে ডেভেলপ করা, মানে শুধু তো একটা ছবি করলেও হয় না, তার ছবির না বিদেশে ফেস্টিভ্যাল, ডিস্ট্রিবিউশন, প্রমোশন, পিআর, এই প্রতিটা জিনিসের জন্য টিম সেট করা, এইগুলো করতেই সময়টা লাগে। এবং এবং যে কেউ এরকম প্রচুর লোক আছে, কিন্তু এবার ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে দেখতে হবে কে ভালো এবং কার সঙ্গে কার কার সাথে সঙ্গে তোমার মানে বনছে। কে কে ছবিটাকে বা আমার ভিশনটাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারে, তাকে আমি বিশ্বাস করতে পারবো। এগুলো তো Correct, একদিনে হয় না, এগুলো প্রচুর সময় লাগে। এগুলো সময় লাগে। মানে হয় কেউ গডফাদার থাকবে, হাতে পুরো তুলে দিল যে বসে বসে তুমি করো, আর নয়তো তোমাকে নিজেকে ঘষে 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 আস্তে আস্তে এই জিনিসটা তোমাকে করতে হবে। তো তোমার কি মনে হয় এই যে বললে তুমি গডফাদার, তোমার গডফাদার থাকলে সুবিধে হতো? তুমি কি এই যে এই নট কাজটা রিয়েলি, বিকজ আমি করেছো? প্রথমে বললাম না, আমি ভীষণই স্বাধীন চেতা, আমি ভীষণই স্বাধীন চেতা। সেখানে সবকিছুরই যেমন প্লাসেস থাকে মাইনাস থাকে। একটা গডফাদার কেউ থাকলে ওই হ্যাঁতে হ্যাঁটা মেলাতে হবে, তবেই সে গডফাদার হবে, তাই না? তো আমি তার ধারায় অনুপ্রাণিত হয়ে যাব, তার ছাঁচে ফেলা হয়ে যাব, আমি আমার মতো হব না। তো ঠিক এই জিনিসটা তো একটু ডিফিকাল্ট আমার। অ্যাবসলিউট ঠিক। তো তাহলে মানে এই যখন কথাটা এগোলো, তো এইবার আমরা অভিযাত্রী নিয়ে একটু কথা বলি। মানে এটা নিয়ে তো চারদিকে ভীষণ হইচই পড়ে গেছে। তো এই অভিযাত্রী করার চিন্তাটা তোমার মাথায় কেন, মানে কিভাবে এলো এবং হঠাৎ করে তুমি অভিযাত্রী করবে এটা কেন ভাবলে? অনেকদিন অভিযাত্রীকে স্ক্রিপ্ট আমার প্রায় মানে এই জিনিসটা নিয়ে প্ল্যান প্রায় 12-13 বছর আগে, কিন্তু ওই বললাম অ্যাজ এ ডিরেক্টর আই ওয়ান্টেড টু গ্রো। স্ক্রিপ্টটা লিখেছি, হ্যাঁ প্রচুর পড়াশোনা করতে হয়েছে, স্ক্রিপ্ট লিখেছি, দিয়ে তারপর আবার 4 মাস পরে যখন দেখেছি মনে হচ্ছে কেন এটা লিখলাম, আবার ডিসকার্ড করে দিয়ে নতুন করে স্ক্রিপ্ট লিখেছি। তো এইভাবে এই প্রসেসটা চলেছে। তারপর যখন ফাইনালি মনে হয়েছে আফটার চোরাবালি যে আমার এইবার আমি অভিযাত্রীকের জন্য অ্যাটেম্প করতে পারি, কারণ এটা এমন একটা ট্রিলজি সিকুয়েল এবং এমন একজন উপন্যাসের উপর আধারিত যে এটা নিয়ে ছেলে খেলা করা যায় না, করলে ভালো করে করো, নয়তো করো। তো এইটা আমার প্রথম থেকেই ছিল যে অন্য যদি ভালো কেউ যদি করতেন তাহলে ঠিক আছে, ফের এনাফ, তিনি উনি করেছেন। বাট আমি যখন করতে গেছি, আমি যখন মনে করেছি আমি সম্পূর্ণ প্রিপেয়ার, তখনই স্ক্রিপ্টটা পুরো কমপ্লিট করে ফাইনাল যে ড্রাফট যেটার উপর শুটিং হয়েছে সেটা কমপ্লিট করে বিভূতিভূষণের নাতি তথাগতদা ওনাকে শুনিয়েছি, উনি অ্যাপ্রুভাল দিয়েছেন প্রথমে, দিয়ে তারপর পারমিশন দিয়েছেন শুটিং করার। তারপর আমি প্রডিউসারদের সঙ্গে যোগাযোগ করেছি ছবিটা করার জন্য। এই যে প্রসেসটা, এই প্রসেসটা করতে সময় লেগেছে। আর তুমি যে এটা তো একটা পিরিয়ড ফিল্ম বলতে গেলে, মানে ইট ইজ আ 40-এর দশকের সেট। হ্যাঁ, 1940 মানে 40s এর দশকটা রিক্রিয়েট করতে কি কি জিনিস তোমার মাথায় রাখতে হয়েছিল, কি মানে কিভাবে করলে প্রতিটা জিনিস মানে 1940 আজকে 2019-2020-তে রিক্রিয়েট করা মানে আলপিন টু এলিফ্যান্ট রিক্রিয়েট করা, প্রতিটা জিনিস চেঞ্জ হয়ে গেছে। এবং সেটা নিয়ে আমার একটা দীর্ঘদিন মানে বছরের পর বছর রিসার্চ করা, রিসার্চ মেটেরিয়াল জোগাড় করা, কারণ এগুলো তো একদিনে হবে না বিলিভেবল ভাবে যদি করা যায়। তো আর এই দায়িত্বটা অন্য কাউকে দেওয়া যায় না। তো কারণ আমি জানি আমার মাথায় কি ছবিটা রয়েছে, তো যার ফলে আমার কি কি এলিমেন্টস লাগবে, কি কি দরকার, সেগুলো রিসার্চ করে সেই মেটেরিয়াল গুলো জোগাড় করে তারপর সেই জিনিসগুলো প্রোডাকশন ডিজাইনিং টিমের কাছে শেয়ার করা। প্রোডাকশন ডিজাইনিং টিম মানে আমি, আমার ডিওপি, আমার আর্ট ডিরেক্টর, ভিএফএক্স ডিজাইনার, কস্টিউম ডিজাইনার, তো এই সবাইকে মিলে এই রেফারেন্স গুলোকে আমি শেয়ার করেছি। তারপর এই যে রেফারেন্স গুলো শেয়ার করা হয়েছে সেইগুলোর উপর ভিত্তি করে সেইগুলোকে রিক্রিয়েট করা হয়েছে।
তো ইটস এ হিউজ প্রসেস, এবং সেটা করতে অনেক দিন, দীর্ঘদিন এটা করতে আস্তে আস্তে ধীরে ধীরে হ্যাঁ। সময় লেগেছে। সেই জিনিসগুলোকে জোগাড় করা, মানে প্রচুর ঠিক, জিনিস আছে সেটাই। যেগুলো ভারতে পাওয়া যায় না কিন্তু বিদেশে পাওয়া হুম, যায়, হুম। সেগুলো বিদেশ থেকে আনানো হয়েছে সেই জিনিসগুলোকে। কিছু কিরকম জিনিস মানে এখন একদমই পাওয়া যায় না, সেগুলোর ফটোগ্রাফিক রেফারেন্স জোগাড় করে সেগুলোকে আর্ট ডিপার্টমেন্ট দিয়ে রিক্রিয়েট করানো হয়েছে। কিরকম একটু এক্সাম্পল দাও যদি, মানে কি কি জিনিস তুমি রিক্রিয়েট করেছো যেটা আগে এখন পাওয়া যায় না, আগে পাওয়া যেত? সেগুলো ছবির আগে বলে দিলে তাহলে ছবির সারপ্রাইজটা অনেকটা চলে যাবে, ছবিটা হলে রিলিজ হোক। কারণ হ্যাঁ, আচ্ছা, মানে ওই ঠিক তাহলে আছে। হাতে তাসগুলো দেখিয়ে দেওয়া হবে। তো আচ্ছা, ঠিক আমি আছে। একটা যে ছোট্ট উদাহরণ দিতে পারি, ট্রেলারে আছে। হুম, হুম, হুম। ট্রেলারটা তো সবাই দেখেছেন, আপনারাও শেয়ার করবেন তাহলে হ্যাঁ, লোকে হ্যাঁ। বুঝতে পারবে সুবিধে। অপূর্ব, এ জন্মে তোমার সঙ্গে আর দেখা হবে সে আশা করিনি। আজিকার এই উষা লগ্নে মৃত্যুর নব রূপ দেখিতে পাইলাম। এতকাল বাদে মনে পড়ল। মনে হইল যুগে যুগে এই জন্ম মৃত্যু চক্র কোন বিশাল আত্মা দীপশিল্পীর হাতে আবর্তিত হইতেছে। আপনি আমার সঙ্গে চলুন অপূর্ববাবু, আমি আপনাকে সারা পৃথিবী দেখাবো। প্রকৃত ভারতকে চিনতে গেলে ভারতবর্ষের বাইরে যেতে হবে। তুমিও যে একলা একলা চলে পড়ে যাবে, আমার নেবে না? নিয়তির লেখন কে খণ্ডাবে বলো বাবা? অপর্ণা, তোমার কাছে আমি 7 জন্মের ঋণী হয়ে রইলাম। তোমার জন্য আমি খোকাকে পেয়েছি। তুমি বাবার সাথে বিদেশ যাচ্ছ, কত নতুন নতুন দেশ দেখবে, কত কি জানবে নতুন নতুন। তবে নিজের শেকড়কে ভুলো না বাবা, এটা তোমার গ্রাম, এটা তোমার দেশ, এটা তোমার ভিটে, আর আমরা সকলে তোমার খুব আপনজন। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। জীবন খুব বড় একটা রোম্যান্স, নিচে থেকে একে ভোগ করাই রোম্যান্স। কাজল, দেশে বেড়াতে যাবে? এটা কোথায় বাবা? নিশ্চিন্তিপুর, অনেক দূরে? অনেক দূরে। যেখানে বেনারসের ঘাটটা দেখানো হচ্ছে হুম, হুম। সেটা কিন্তু এখনকার ঘাট সেরকম নয়। এখন ও। সারা ঘাটে পেন্টিং, পোস্টার, ইলেকট্রিকের তার, হ্যাঁ। গঙ্গাতে ভটভটি, নৌকো চলছে, চারদিকে মডার্ন জামা কাপড় পরা লোকজন। হুম, হুম। সেটাকে কিভাবে এবার 1940 করবো। আমরা শুটিং করলাম, শুটিং করার সময় যে ঘাটে শুটিং হচ্ছে তার আগে আর পরে দুটো ঘাট, মানে 3টে ঘাট পুরো কর্ডন অফ করে দেওয়া হলো প্রোডাকশনের টিম দিয়ে, আচ্ছা, যাতে কোনো আচ্ছা, মডার্ন ড্রেস পরে লোকরা ঢুকতে না পারে। এবার আচ্ছা। এক্সট্রাদের যারা জুনিয়র আর্টিস্ট, তাদের হুম। ওই পুরোনো দিনের জামা কাপড় পরিয়ে ডিফারেন্ট জায়গাতে বসানো হলো বা যাতায়াত করানো হলো। হুম। এবার গঙ্গাতে তো আমাদের ওরকম করে পেট্রোলিং করানো যাবে না বা আটকানো যাবে না। গঙ্গাতে ঠিক। ভটভটি দেওয়া নৌকো চলছে, আগে দাঁড় বাবা নৌকো হ্যাঁ, হতো। কি করা হ্যাঁ। হবে? তো আমাদের আলাদা করে ভিএফএক্স এর জন্য আলাদা করে শুট করা হলো ফুটেজ। আচ্ছা। এবার ওখানে ইলেকট্রিকের বিশাল বড় ল্যাম্প পোস্ট আছে। ইলেকট্রিকের হুম। ল্যাম্প পোস্টটা কিন্তু তখন ইলেকট্রিক বেনারসে ছিল না, শুধু রাজবাড়িতে ইলেকট্রিকের আলো ছিল, রিসার্চ করে পেয়েছি। বাকিটা তখন একমাত্র রাজবাড়িতে হুম। 1940 সালে বেনারসে ইলেকট্রিক এসেছিল, বাকি কোথাও আচ্ছা, ইলেকট্রিক হ্যাঁ, ছিল না। ছিল না। এদিকে ইলেকট্রিকের বড় পোস্ট, ইলেকট্রিকের যে বেসটা সেটা বড় একটা কংক্রিটের একটা চৌকো বড় বেস, হুম। সেটাকে ঢাকা যাচ্ছে না কিছুতেই। তখন সেটাকে ঘিরে আর্ট ডিপার্টমেন্ট একটা মন্দির তৈরি করলো। বাহ! সেটাকে এটা তো এবার খুব সেটা মনে হবে গঙ্গার ঘাটে মন্দির থাকতেই পারে, হনুমান মন্দির বা এরকম ছোট ছোট টিকা টিকা দেওয়া হয়। তো হ্যাঁ, ওই হ্যাঁ, যে হ্যাঁ। বেসটাকে ঘিরে আর্ট ডিপার্টমেন্ট একটা সুন্দর থার্মোকোল দিয়ে, একদম দেখে মনেই হবে না পাথরের মনে হবে, সেইভাবে পুরো ফিনিশিং করে থার্মোকোল ফাইবার দিয়ে, তারপর সিঁদুর টিঁদুর মালা টালা দিয়ে একটা হনুমান মন্দির বানিয়ে দিল। ভেতরে হনুমানের মূর্তি টুর্তি সব পুরোটা থার্মোকোল আর ফাইবার দিয়ে করা। কস্টিউম যেগুলো, তখনকার দিনে প্লাস্টিকের বোতাম ছিল না, তখনকার দিনে কাঠের বোতাম বা ঝিনুকের বোতাম হতো।
Correct. তো আর তখনকার দিনে উইভিং প্যাটার্নটা ডিফারেন্ট ছিল, তখন তাঁতে বোনা হতো, মিলের নয়। হুম, তো আমাদের মিলের তাঁতে সব কস্টিউম বানানো হয়েছিল, এবং তার মধ্যে ও। ওই কাঠের সবকটা প্রতিটা কস্টিউম তৈরি করা তাঁতেতে, কারণ তখন তো উইভিং হুম, ডিফারেন্ট ছিল, যাতে উইভিং ঠিক বোঝানো যায়। ঠিক। হুম হুম হুম। যেহেতু আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট, তাহলে আমরা কালার নিয়ে খেলতে পারছি না, তাহলে আমাদের টেক্সচার নিয়ে খেলতে হবে, তাহলে যাতে উইভিং প্যাটার্নটা বোঝা যায়, এবং যাতে দুটো হুম হুম উইভিং প্যাটার্ন ম্যাচ না করে, দুটো যাতে ডিস্টিংক্ট হয়, মানে শাল হুম গায়ে যে আলোয়ান দেওয়া হচ্ছে সেটার আর পাঞ্জাবির যাতে উইভিং প্যাটার্ন ডিফারেন্ট হয়, সেটা প্রি প্রোডাকশনের সময় খেয়াল রেখে সেইভাবে উইভিং করানো হয়েছে। হুম আমাদের হুম ছবি হুম। তুলে ব্যাক ক্যালকুলেশন করে দেখা হচ্ছে এই কালার হলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কি কালার আসবে, সেইভাবে আচ্ছা। জামা কাপড়গুলো তৈরি করা হয়েছে। তো এইভাবে তো শুটিং হলো। এবার এডিটিং এ পোস্ট প্রোডাকশনে যাচ্ছে। ভিএফএক্স এ হ্যাঁ। প্রথমেই কি করা হলো, যে এন্টার যে মডার্ন স্ট্রাকচার বেনারসের ঘাট হুম। থেকে সেগুলো পুরো মুছে ফেলা। তারপর সেই সময় 1940-এর বেনারসের ঘাটের সব ফটোগ্রাফিক রেফারেন্স আমি জোগাড় করেছিলাম, সেইগুলো আচ্ছা। দেওয়া হলো। তখন কোন স্ট্রাকচার গুলো কিরকম দেখতে ছিল, এখন চেঞ্জ হয়ে কি হয়েছে, হুম সেইগুলো হুম হুম। ভিএফএক্স এ পুরো চেঞ্জ করে বসানো হলো। ইলেকট্রিকের যে পোল টোল ছিল সেগুলোকে সব ইরেজ করা হলো। তারপর গঙ্গাতে যে ভটভটি দেওয়া যে নৌকোগুলো ছিল সেগুলোকে সব ইরেজ করা হলো। তার জায়গা ওরে বাহ! যেগুলো আমরা আলাদা করে শুট করেছিলাম দাঁড় হওয়া নৌকো, সেগুলোকে বসানো হলো। দিয়ে সেখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন একটা 10 সেকেন্ডের জন্য, কিন্তু তার জন্য হ্যাঁ, আমাদের মানে এটা কিন্তু প্রতিটা ফ্রেমের জন্য হয়েছে। সেই এত এত কাঠখড় পোড়ানো, তার মানে পুরো হ্যাঁ, ছবিটা করতে যে কতটা লেগেছে সেটা বুঝতে পারছি আমি। তো বাহ, এটা এটা একটা নতুন মানে এবং জিনিস জানা এটা এটা হলো। তো এটা তো হলো ভিজুয়ালি, এরপর আসছে সাউন্ড। সেই হুম হুম। সময় বেনারসের ধারে কি কি, গঙ্গার পাড়ে কি ধরনের আওয়াজ হতে পারত, সাধুরা চান Correct. করছে, এখন তো হুম ভটভটির হুম। আওয়াজ, এখন তো মাইকের আওয়াজ, সেই এখন তো সেগুলো হবে না। তাহলে সেই রেফারেন্স গুলো জোগাড় করা, সেগুলো তো জোগাড় আমাদের করা। কাছে ওইভাবে রেকর্ডিং নেই। তাহলে কি করতে হবে, পুরোনো যে ক্লাসিক ছবিগুলো সেইগুলো বারবার হুম ধরে হুম দেখা, সেখানে কিভাবে দেখানো হয়েছে, বেনারস যে হুম হুম ছবিগুলোতে হুম পুরোনো দেখানো হয়েছে সেই ছবিগুলো বারবার ধরে শোনা, এবং হুম নিজের হুম। ক্রিয়েটিভ সত্তা দিয়ে চিন্তা করা যে কি কি সাউন্ড এলিমেন্টস থাকতে পারে। যে ঠিক। তখন যে ওখানে যে জ্ঞানবাপীতে যে মসজিদে নামাজ পড়া হচ্ছে, এখন তো হুম মাইকে নামাজটা শোনা যায়, তখন তো মাইকে শোনা যেত না। তাহলে নামাজটা যখন একটা লোক নিশ্চয়ই চেঁচিয়ে ছাদ থেকে নামাজটা পড়ছে, বা বিশ্বনাথ হুম মন্দির থেকে যখন ঘন্টা বা আরতির আওয়াজ আসছে সেটা যে কি ডিস্টেন্স থেকে আসছে, আমাদের সেইগুলো সেইভাবে নামাজ পড়ানো, বিশ্বনাথ মন্দিরের পুজো আরতি সেগুলো সব রেকর্ডিং করতে হচ্ছে স্টুডিওতে লোক আনিয়ে। হুম। বাহ, তো এইভাবে এবার অডিওটা এইভাবে ক্রিয়েট করা। তার মানে এবার ছবিটা যখন দেখবো আমি একদম নতুন চোখ দিয়ে দেখবো, সেটা আমি বুঝতেই পারছি। মানে হ্যাঁ, এই মানে এই জিনিসগুলো জিনিসটা যে মানে এটা একটা পুরো একটা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করা, যে ওয়ার্ল্ডটার এখন কোনো অ্যাবসলিউটলি অস্তিত্বই নেই। নেই। সেটাই সেটাই। আর হোয়াট অ্যাবাউট মিউজিক? আমরা তো সঙ্গীত ফাউন্ডেশন, কাজেই আমাদের মিউজিক সম্বন্ধিত প্রশ্ন থাকবেই। তো একদম ছবির মিউজিক তো ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমার মিউজিক একদম কে করেছেন, এবং এটা তো সেটা বিক্রম দা নিয়ে একটু মিউজিক কথা করেছেন, বলতে চাও? বিক্রম ঘোষ, পণ্ডিত হুম বিক্রম হুম ঘোষ মিউজিক করেছেন, এবং হুম হুম অনুষ্কা শঙ্কর এখানে রবিশঙ্করের পথের পাঁচালী থিমের দুটো ভেরিয়েশনও বাজিয়েছে। আহ, হুম এছাড়া বাকি পুরোটাই বিক্রম দার করা। আর বিক্রম দা ইজ মিউজিক ডিরেক্টর। তো এটা গুড। পুরোটাই সেই ওই একই জিনিস মিউজিকের ক্ষেত্র, যে 1940-এ কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হতো। হুম হুম তখন তার হুম। ইলেকট্রনিক ইকুইপমেন্টস ছিল না, তখন একদম কিবোর্ডও নয়, ছিল না, সেই। ড্রামসও ছিল না, হুম হুম গিটারও সেভাবে বহুল প্রচলিত ছিল না। এবং হুম এটার ইনহেরেন্ট একটা ব্যাপার হচ্ছে ইজ ভেরি ফিলোসফিক্যাল অ্যান্ড লিরিক্যাল, এবং এটা হুম হুম, ভারতীয়ত্বের ওপর ছবিটা। তো একদম। যার ফলে আহ আমার এখানে ভারতীয় রাগাশ্রয়ী সঙ্গীতের যে ইনস্ট্রুমেন্টস গুলো হুম সেগুলোকেই হুম। আমরা ইউজ করেছি। এবং বিক্রম দা ঠিক। অসাধারণ মিউজিক করেছে, যারা শুনেছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন, হ্যাঁ আপনারা হ্যাঁ, মানে বলতে ওনার পারবেন। তো সো কিছু বলার নেই আর কি। ওনার আই এম শিওর উনি যা করেছেন সেটার উপরে আর কোনো কথা হবে না। সেই জন্যই এখন মানে এখন তোমার সাথে কথা বলে আমার ভীষণ ইচ্ছে করছে সিনেমাটা দেখতে, কিন্তু সেটা তো সম্ভব নয়। আমাদের হয়তো তো থিয়েট্রিক্যালি রিলিজ হবে ইউকে তে। তো আগে প্যান্ডেমিক আচ্ছা, পরিস্থিতি নর্মাল হোক, একটু এবং হ্যাঁ একটু যেখানে সামলানো। যেখানে বেঙ্গলি ডায়াসপোরা রয়েছে, যেসব হুম জায়গাতে ভালো ছবি দেখতে লোকজনে পছন্দ করে,
সেরকম সব জায়গাতেই আমাদের ছবিটা রিলিজ করার প্ল্যান রয়েছে আন্তর্জাতিক ভাবে। বাট নিশ্চয়ই। আমাদের এখানেও আগে ছবিটা রিলিজ করতে হবে। আগে দেখা যাক, হুম, মানে এখন প্ল্যান করে কোনো লাভ নেই। সেই আজকাল সত্যি। আচ্ছা, আরেকটা কথা বলো, যেটা আমার ভীষণ মনে হয়েছে, মানে যখন আমরা সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি দেখি, আমরা সবাই জানি যে ওটা মানে ইটালিয়ান নিও রিয়ালিজম থেকে ইনফ্লুয়েন্সড হয়ে উনি করেছিলেন। আর ওয়ান অফ দি অ্যাসপেক্টস ইজ টু ওয়ার্ক উইথ অ্যাক্টার্স এন্ড অ্যাক্ট্রেসেস যারা খুব মানে পরিচিত নয়, স্বল্প পরিচিত অভিনেতা একদম অভিনেত্রীদের নিয়ে। একদম কিন্তু তুমি যাদের নিয়ে কাজ করেছো তারা মোটামুটি সবাই ফিল্ম কিংবা টেলিভিশনের বেশ পরিচিত মুখ আর বেশ নাম করা একদমই অ্যাক্টর অ্যাক্ট্রেস। একদমই মানে তো আমারটা তুমি তুমি ডেফিনেটলি, এবং এখানেও যেটা দেখবেন, মানে আই হ্যাভ ইউজ মেকআপ, I have used হুম artificial lightings. So হুম this is not a neo-realistic film like Opu Trilogy. একদমই নয়। Because এখানে অনেকগুলো যুক্তি রয়েছে। যখন অপু ট্রিলজি হয়েছিল তখন ইন্ডিয়ান প্যারালাল সিনেমার ওটা একটা পথিকৃৎ, পথের পাঁচালী, অপরাজিত, অপু সংসার। ঠিক ঠিক। এবং সেই সময় বিশ্বের দরবারের কাছে এটা একটা ভারতীয় সিনেমাকে নতুন করে চিনিয়েছিল। ওর যে লেগাসি এবং ওর যে ওয়েটেজ, হুম সেটা কিন্তু আজকে ওই জিনিসটা রিক্রিয়েট করতে যে এক্সপেন্সটা হয়, সেটাকে যথাযথ সেইটাকে আবার জাস্টিফাই করতে গেলে আমি কিন্তু আবার ওই অ্যাপ্রোচটা রাখতে পারবো না। মানে আচ্ছা। তখন এখন এটা একটা ভীষণ বড় ওয়েটেজ নিয়ে ছবিটা আসছে। এখানে কিন্তু আমি এরকম নন অ্যাক্টার্স, নো মেকআপ, রিয়েলিস্টিক লাইটিং, সেই জিনিসটা কিন্তু করার অবকাশটা কিন্তু আমার পক্ষে নেই। আমি কিন্তু প্রথমে ওটা ভেবেছিলাম ওইভাবে করবো ছবিটা। যখন এটা কমার্শিয়াল অ্যাসপেক্টসটা দেখলাম, আজকে 1920-তে ওটা রিক্রিয়েট করতে আমার 40 গুণ বেশি খরচা হচ্ছে অপু ট্রিলজি করতে যা খরচা হয়েছিল। নিশ্চয়ই সেটা তো একটা সে তো বটেই। প্রডিউসারের কাছে তার একটা রিটার্নটা দরকার, তার হুম, ভায়াবিলিটি ফ্যাক্টর দরকার, তাই না? হুম তো সেই ভায়াবিলিটি ফ্যাক্টরের ক্ষেত্রে এটা ভীষণ ম্যাটার করে যায়। আমার ক্ষেত্রে সেই জন্য, মানে এটা একটা সিকুয়েল হলেও যে মেকিং স্টাইল থেকে অবভিয়াসলি আলাদা। বিকজ এইটা একদম আপনি ঠিকভাবে এটা বলেছেন, মানে এটা আমাকে কেউ আগে জিজ্ঞেস করেনি, আমি এটা মনে মনে ভীষণই এটা করছিলাম। আপনি এটা খুব ভালোভাবে লক্ষ্য করেছেন বলে এটা বলেছেন যে ডেফিনেটলি, মানে আমি এটা প্রথমে তাই চেয়েছিলাম, বাট কিন্তু সেইভাবে করলে এটা ফিজিবল না, মানে সেটা করা সম্ভব না, মানে ইটস নট কমার্শিয়ালি ফিজিবল। মানে আজকের দিনে সেটা হয়তো তার 5 বছর পরে করলে হয়তো ওটা কমার্শিয়ালি ফিজিবল হতো। যদি আমি এটা 60-এর দশকে করতাম এটা হতো, 2020-তে দাঁড়িয়ে এটা সেই জিনিসটা ফিজিবল না। আমাকে নতুন সাবজেক্ট নিয়ে নতুন করে যদি কিছু করি নিয়ার রিয়েলিস্টিক ওয়েতে, দেন ইটস ওকে। আর আরেকটা হতে পারে যে ওই ফেসটা তো লোকে দেখে নিয়েছে, ওই ধরনের ছবি অনেক দেখেছে এবং প্রতিনিয়ত চলছে। আমি অ্যাজ এ ডিরেক্টর, আমি তো সত্যজিৎ রায়ের কাছ থেকে ওনার ছবিগুলো ব্যাকরণ, গ্রামার, ওগুলো দেখে শিখেছি। কিন্তু তার মানে তো নয় সেটাকে অনুকরণ করব। আমি তো আমার একটা সিগনেচার রাখবো, আমি তো একটা আমার মতো করে করবো। সো দিস ইজ মাই স্টাইল, যেখানে এখানে আমার এটা মিউজিকের অনেক প্রাধান্য আছে, অনেক কিছু, যেটা আমি আবার অনেক ক্ষেত্রে আমার দেখেছি যে আমি প্রচুর ইউরোপিয়ান ছবির থেকে হলিউডের ছবি আমি বেশি দেখেছি। মানে আমাকে বেশি মুভ করে, এক একজনের যেরকম চয়েস। ইউরোপিয়ান ছবি যথেষ্ট আমাকে মুভ করে, বাট যদি তুল্যমূল্য বিচার করেন, মানে আমি যে কোনো মুহূর্তে, মানে আই উড রাদার বি জিনিলি দ্যান ডিসিকা, এটা একজনের ফেমাস কথা করে আমি বলছি, আই উড রাদার বি জিনিলি দ্যান ডিসিকা। সো সেই জন্য আমি দেখেছি, আপনি যদি হলিউডের ছবি দেখেন সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডস্কেপ, সেইটার সাউন্ড ডিজাইনিংটা যেমন চলছে, তার সঙ্গে মিউজিকটাও কিন্তু ইকুয়ালি প্রাধান্য পেয়ে চলে। কিন্তু আপনি যদি নিও রিয়ালিস্টিক বা আপনি মডার্ন যে স্টোরি টেলিং, যে ধরনের ইস্ট ইউরোপিয়ান ছবি বা ল্যাটিন আমেরিকান ছবি বা ইরানিয়ান ছবি সেগুলো দেখেন, সেখানে কিন্তু মিউজিকটা ভীষণ মিনিমালিস্টিক, এবং সেটা কিন্তু খুব অল্প মিউজিক দিয়ে একটা মুডকে জাস্ট একটু আন্ডারলাইন বা এনহ্যান্স করা, দ্যাট ইজ দ্য স্টাইল। বাট দ্যাট, আমি পার্সোনালি, দ্যাট ইজ নট মাই স্টাইল, হোয়াট আই থিঙ্ক।
আচ্ছা, মানে হ্যাঁ, আমি definitely, যখন একটা স্টোরি বলছি সেটা তো একটা আমি আমার মতো করে বলবো, তাই না? আমি অন্য কারোর মতো করে কেন নিশ্চয়ই, বলবো? নিশ্চয়ই, তো absolutely, সেখানে আমার ক্ষেত্রে মনে হয় যে ভারতীয় রাগ সঙ্গীত দিয়ে যদি একটা সিম্ফনিক মিউজিক করা যায়, সেটা হুম, কিন্তু মানে আমি যেমন হলিউডের ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের ওপর হ্যান্স জিমারের স্কোর শুনি, সেটা দেখে যেমন অনুপ্রাণিত হই, আমরা কেন ভারতীয় রাগ সঙ্গীতের ওপর ওইরকম কোনো সিম্ফনিক মিউজিক নিয়ে কেন অনুপ্রাণিত করাতে পারবো না দর্শক? তো ঠিক, আমি সেই ধরনের absolutely, কিন্তু বিক্রমদাকে সেটাই বলেছিলাম। তো সেখানে এবার অনেকেই যারা যারা আহ, আম, সকল যারা একটু ইউরোপিয়ান ছবির ভক্ত, ইরানিয়ান ছবির ভক্ত, তারা বলেছেন হুম, যে একটু মিউজিকটা আমার কাছে বেশি প্রাধান্য মনে হয়েছে এই ধরনের ছবির ক্ষেত্রে। কিন্তু আমি বলেছি না, দিস ইজ মাই স্টাইল, আমি আমার ছবিকে এভাবেই চেয়েছি। এবং বিক্রম দা অসাধারণ মিউজিক করেছেন, যেভাবে আমি হুম, হুম, চেয়েছি সেইভাবেই। সো আমি good, এইভাবেই জিনিসটা, গল্পটাকে মিউজিকের মাধ্যমে ইমোশনকে পোর্ট্রে করতে চেয়েছি। আমি যদি হুম, হুম, সাউন্ড ডিজাইনিং দিয়ে পোর্ট্রে করতে চাইতাম, সেই অপশন আমার কাছে ছিল। এটা এটা নয় যে আমি ওটা জানি না বলে করিনি, আমি করোনি, ওটাও হ্যাঁ, জানি এটাও জানি, বাট আমি এইভাবে জানাতে চেয়েছি। সেটা অ্যাবসলিউটলি absolutely, আমার চয়েস অ্যাজ এ ডিরেক্টর। তোমার, হ্যাঁ, অ্যাজ এ ডিরেক্টর দ্যাট ইজ ইয়োর স্টাইল এন্ড দ্যাট ইজ ইয়োর অ্যাবসলিউটলি, ইউনিকনেস, সেটাই। অ্যাবসলিউটলি। তো এখন মানে এটা তো এখন ফেস্টিভ্যাল সার্কিটে ঘুরছে, তো কোন কোন হ্যাঁ, ফেস্টিভ্যালে গেছে যদি একটু বলো, আর কোনো ইন্টারেস্টিং অনেকগুলো অভিজ্ঞতা? অনেকগুলো আছে এখনো অব্দি 18টা লরেলস পেয়েছে। সো ওরে এই জন্য বাবা, মানে সেই জন্য এখন পুরো লিস্ট অনেকক্ষণ ধরে বলতে হবে। সো দেয়ার আর মানে যদি আমাদের ওয়েবসাইট বা গুগল সার্চ করলেই সেগুলো দেখা যাবে, বা আমাদের সোশ্যাল হুম, মিডিয়াতেও হুম, হুম, বেরিয়েছে। সো এখন অব্দি 18টা হয়েছে, তো আগামীতে আরো অনেকগুলোই রয়েছে। তো ওই জন্য সেই জন্য এখন একটা আপ টু ডেট লিস্ট দেওয়াটা আমার পক্ষে, মানে প্রতি সপ্তাহে কিছু না কিছু অ্যাড অন হচ্ছে, বা প্রতি 2 সপ্তাহ হুম, 15 দিন হুম, অন্তর কিছু অ্যাড অন হচ্ছে। এবং সেগুলো আচ্ছা, সবকটাই কিন্তু আন্তর্জাতিক মানের ফেস্টিভ্যাল। হুম, মানে কাউকে ছোট না করেই বলছি, প্রচুর লোকজন আছেন যারা বিদেশি ফেস্টিভ্যালে প্রাইজ পেয়েছে বলে নাচানাচি করেন, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে সেটা হচ্ছে ধরুন লস অ্যাঞ্জেলিস বাংলা ভাতৃসংঘ টাইপের একটা জায়গা, সেখানে তারা নিজেদের মধ্যে একটা উইকেন্ড ফেস্টিভ্যাল করে, সেখানে দেখি নিজেদের মধ্যেই প্রাইজ দিল। So, সেগুলোই খুব ফলাও করে লোকজনে বলে, আমি না বলছি না, বাট আমরা এগুলো দেখে থাকি, দেখে হুম, দেখে অভ্যস্ত। বাট ভগবানের আশীর্বাদে যে কটা ফেস্টিভ্যালে পেয়েছে সবকটাই আন্তর্জাতিক ফেস্টিভ্যাল, এবং সেখানে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ছবির সঙ্গে একসঙ্গে পার্টিসিপেট করেছে, এবং কয়েক জায়গাতে প্রাইজও পেয়েছে। কারণ এইসব ফেস্টিভ্যাল গুলোতে অফিসিয়াল সিলেকশনই ইটসেলফ ইজ আ প্রাইজ। তো হ্যাঁ, কারণ এটা সেখানে honor, হ্যাঁ, মানে হাজার হাজার ছবি সারা পৃথিবী থেকে জমা পড়ে, সেখান থেকে হাতে absolutely, গোনা হয়তো 20-25টা ছবি সিলেক্টেড হয়। তো এই হুম, অফিসিয়াল লরেলটাই একটা বড় প্রাইজ। তো সেই জন্য এখন অব্দি 18টা লরেলস হয়েছে। তো হুম, আশা করি ভবিষ্যতে আরো বাড়বে। ভবিষ্যতে আরো হবে, হ্যাঁ, নিশ্চয়ই হবে। আর রিলিজ তো তুমি বললে যে মোটামুটি এখন আটকে আছে, কবে হবে তো বুঝতে পারছি না। তো লেটস সি, তুমি কি কোনো লেটস সি। ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করার কথা ভাবছো, না সেটা একদম না, ভাবছোই না, না? না, 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 ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ আচ্ছা, হবে থিয়েট্রিক্যাল রিলিজের পর। তো এর পরে আমরা তোমার কাছ থেকে কি আশা করতে পারি, মানে কি পাবো আমরা তোমার কাছ থেকে? অভিযাত্রী তো, এরপরে আমাদের দুটো ছবি আমি অলরেডি অ্যানাউন্স করেছি। আমার ইনফ্যাক্ট একটা ছবি রেকি হয়ে এই কোভিড এর জন্য শুটিংটা পিছিয়ে গেল। হুম, সেটা হুম, হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বোন অবলম্বনে মায়ামৃগয়া। আর আচ্ছা, তারপরে আমি করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই আরণ্যক। তো ও, এবার কিন্তু আমার এই যেটা হলো, বিকজ আমার মায়ামৃগয়া এত বিশাল ক্যানভাসের ছবি, ওটা অভিযাত্রিকের থেকেও বড় ক্যানভাস, এবং আচ্ছা, সেটা অনেকগুলো লোকেশন, অনেক আউটডোর্স। এই হুম, কোভিড হুম, হুম, পরিস্থিতিতে মানে আমি কিভাবে শুটিং করবো আমি সত্যিই জানি না। মানে রেকি করে এসে, রেকি তো খুব লিমিটেড লোকজন নিয়ে হয়, তাই রেকিটা হয়ে গেছিল। বাট হুম, দেখছি যত তাড়াতাড়ি ফ্লোরে ফেরা যায়। এভাবে তো বাড়িতে বসে থাকতে আমারও ভালো লাগছে না, বাট কিছু করারও সেটাই, নেই। আগে তো প্রাণে বাঁচা, এটা তো একজন না, নিশ্চয়ই, এত হাজার হাজার লোক এটা ইনভলভ থাকবে। সেই, এবং এক একটা সেই, শুটিং মানে এত বড় ক্যানভাস, মানে প্রতিদিন অন্তত 200 থেকে 250 লোকজন ইনভলভ থাকবে, ঠিক, এতগুলো লোকেশন এতদিন ধরে। হুম, 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 দেখা যাক, দেখা যাক। না, না, অল আর বেস্ট উইশেস আর উইথ ইউ। মানে আমরা আশা করব যে
খুব শিগগিরই তুমি কাজ শুরু করতে পারো। এই প্রসঙ্গে আমার একটা মানে আমি কতগুলো রিভিউ করছিলাম তোমার ছবির সম্বন্ধে। তোমার প্রথম ছবি রিলিজ করার পর একটি রিভিউ বেরিয়েছিল, আর সেটাতে মানে তোমার সম্পর্কে লিখেছে, and I quote, যে শুভ্রজিৎ মিত্র's passion for Tagore's multi-layered creations, fiction, poetry, songs and music is a pleasant surprise in a day when his peers are deep into pop, blues, heavy metal and such stuff. A world where Tagore is a remote existence. কিন্তু আমার এটা খুব ভাল লাগছে শুনে যে তুমি আরেকটি ছবি করছো যেটাতে রবীন্দ্রনাথের গল্প নিয়ে করছো। তো সেই আশায় আমরা এখন মানে ওয়েট করব যে মানে অভিযাত্রী তো আছে, সেটা তো দেখতেই হবে। আর তো এই ছবিগুলো যে যদি মানে যখন রিলিজ হবে আই এম শিওর মানে তুমি কাজ শুরু হ্যাঁ, মানে আমি করলেই চেষ্টা করছি হবে। যে বাংলা সাহিত্যের যে অফুরান সম্ভার হ্যাঁ সেইগুলোকে যদি আস্তে আস্তে আমি পর্দার মধ্যে আহ, নতুন দর্শকদের মধ্যেও যে এই সেই উদ্দীপনাটা যাতে সঞ্চারিত করতে পারি। যারা সেই। পুরনো দর্শক আমি- রয়েছেন তারা তো রয়েছেনই, নতুনদের মধ্যেও যদি এই উন্মাদনাটা, হুম, কারণ বাংলা সাহিত্য তো পৃথিবীর মধ্যে মানে ওয়ান অফ দ্য বেস্ট। fresh, যে one প্রথম of the best. যদি আপনি দুটো তিনটে ভাষা বলেন, এরকম যে সাহিত্য সম্ভার রয়েছে, তার মধ্যে আমার মনে হয় বাংলা সাহিত্য আহ, তার মধ্যে পড়ে। নিশ্চয়ই, দুই নিশ্চয়ই। বাংলা মিলিয়েই আমি বাংলা সাহিত্য অ্যাজ এ হোল বলছি। তো একদম সেক্ষেত্রে আমার মনে হয় সেটাকে পর্দার মাধ্যমে, বড় পর্দার মাধ্যমে আহ, আরো বৃহত্তর আহ, জনসংখ্যার কাছে পৌঁছে দেওয়া উচিত, বিদেশি দর্শকদের কাছে পৌঁছে দেওয়া উচিত। So ঠিক। they should be open to these হুম, things. They should be নিশ্চয়ই, exposed to the world of Bengali literature. হ্যাঁ বেঙ্গলি লিটারেচার ডেফিনেটলি আজকের প্রজন্ম তো আর বেঙ্গলি লিটারেচারের অত কাছে নেই, তারা অনেক দূরে সরে একদম। গেছে। তো অন্তত এই সুযোগে যদি তাদের একটু এক্সপোজার হয়, মানে এটা হ্যাঁ, কারণ কারণ অনেকেই তো খুব এখন তো বই পড়ার অভ্যেসটা ভীষণই চলে গেছে। তো আমার চলেই মনে হয় গেছে। যে যদি হ্যাঁ যদি ছবি দেখে বই পড়ার অভ্যেসটা আবার ফিরিয়ে আনা যায়। তো এক্স্যাক্টলি, সেটাই 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 সেই। তো যাই হোক, মানে তোমার প্রশ্ন তো অনেক আছে কিন্তু সময়ের একটা লিমিটেশন আছে। তো সেই জন্য আজকে তো বিদায় নিতে হচ্ছে, কিন্তু আমরা আশা করব যে আগামী দিনগুলোতেও তোমার সাথে মানে তুমি ছবি করবে আর আমরা তোমার সাথে কথা বলবো সেই ছবির বিষয়ে, সেই আশাটা নিয়ে আমরা আজকে তোমাকে ভীষণ ভীষণ থ্যাংক ইউ জানাচ্ছি। এত থ্যাংক ইউ ভালো সো মাচ। লাগলো পরের তোমার বারের সাথে কথা ইন্টারভিউটা বলতে। আমি আশা করছি যেন ইউকে তে গিয়ে করতে পারি। এবার তো এই একদম। ফেস্টিভ্যাল গুলোতে হচ্ছে কোথাও যেতে পারছি না, বাড়িতে বসে যেতে রয়েছি। পারছো না, হ্যাঁ সেটাই সেটাই। সিরিয়াসলি কিন্তু লেটস সি। হ্যাঁ, মানে ট্রাভেল রেস্ট্রিকশনস গুলো উঠে গেলেই আবার বেরিয়ে পড়বো, বাড়িতে পারছি না। নিশ্চয়ই, একদম একদম। হ্যাঁ, ট্রাভেল রেস্ট্রিকশনস উঠে গেলে তোমার তো অনেক কাজ, তোমার দুটো দুটো ছবির শুটিং করতে হবে। তো সেগুলো তো হ্যাঁ, কারণ আমরা ছবির সব ওয়েট শুটিং করে আছে, রয়েছি। অভিযাত্রীকের প্রমোশন আছে, অভিযাত্রীকের রিলিজ আছে। ইনফ্যাক্ট অভিযাত্রীকের যখন ইউকে তে রিলিজ হবে আমরা সবাই আসবো ইউকে তে, সেরকমই প্ল্যান আছে। সো নিশ্চয়ই নিশ্চয়ই। লেটস সি কবে হয়। সত্যি খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আর আমারও খুব মানে ভালো। কত কিছু জানতে জানতে পারলাম। যাই হোক, এবার আমি ওয়েট করে আছি কবে ছবিটা দেখতে পাবো হলে বসে, সেটার জন্যই অপেক্ষা। অ্যান্ড থ্যাংক ইউ অ্যাগেন, মানে তুমি এত ব্যস্ত মোস্ট মানুষ, ওয়েলকাম, তার মধ্যেও প্লেজার। আমাদের সময় দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর থ্যাংক ইউ আপনাদের সো মাচ। সবাইকেও জানাই নমস্কার, শুভরাত্রি, এবং সবাই খুব ভালো থাকবেন।